সেদিন নিকিতার চাকরির জন্য ইন্টারভিউ ছিল। নিকিতা ইন্টারভিউ দিয়ে বাড়িতে ফিরে যায়। আর কিছুক্ষণ পরে সে খবর পায় যে বড় কোম্পানিতে সে ইন্টারভিউ দিয়েছিল সেই কোম্পানি থেকে নিকিতাকে সিলেক্ট করা হয়েছে। সেই খুশিতে নিকিতা তার সকল বন্ধু বান্ধবদের পার্টি দেয়। এভাবেই নিকিতা চাকরি পাওয়ার পর হাসি খুশি জীবন কাটাতে শুরু করে। নিকিতা সেই বড় কোম্পানি থেকে মাস গেলে ভালো টাকা ইনকাম করে। আর নিকিতার একা খেয়ে পড়ে অনেক টাকাই বেঁচে যায়। এভাবেই নিকিতা নিজের জীবনে খুবই খুশি থাকে। কিন্তু হঠাৎ করে নিকিতা দেখে যে সে যে অফিসে কাজ করে সেই অফিসে একটা সুন্দর হ্যান্ডসাম ছেলে এসেছে। ওয়াও, ছেলেটাকে কত সুন্দর হ্যান্ডসাম দেখতে। যদি এমন ছেলেটার মতো আমি একটা বয়ফ্রেন্ড পেয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো। সবাই আমাকে দেখে হিংসা করত আর আমার বান্ধবীরাও আমাকে দেখে জ্বলে পুড়ে মরে যেত। এই বলে নিকিতা সেই হ্যান্ডসাম ছেলেটার দিকে তাকিয়ে থাকে। আর বিক্রম সেটা বুঝতে পারে। আর বিক্রমও নিকিতার দিকে তাকিয়ে থাকে। তখন নিকিতা বিক্রমকে দেখে হাসি দেয়। আর বিক্রমও কিছু বুঝতে না পেরে নিকিতার দিকে তাকিয়ে হাসতে থাকে। এভাবেই প্রথম দিন তাদের একে অপরের পরিচয় হয়। পরের দিন নিকিতা আবার যখন অফিসে আসে সেই হ্যান্ডসাম ছেলেটা তখন অফিসেই থাকে। আর নিকিতা তার সঙ্গে কথা বলার জন্য এগিয়ে যায়। নিকিতা জানতে পারে সেই হ্যান্ডসাম ছেলেটি তাদের কোম্পানির মালিক। আসলে নিকিতা এর আগে বিক্রমকে দেখেনি, তাই নিকিতা জানতো না বিক্রম সেই কোম্পানির মালিক। সত্যি আমি তো জানতামই না আপনি এত বড় কোম্পানির মালিক। সরি, আমার ভুল হয়ে গেছে। আমি ভেবেছিলাম আপনি হয়তো আমার মতোই এখানে চাকরি করেন। আরে না না, আপনি আমাকে সত্যি ভুল ভেবেছিলেন, কিন্তু ওসব বাদ দিন। ভুল তো মানুষ মাত্রই হতে পারে, তাই না? আচ্ছা, আপনার নাম কি? এভাবে নিকিতা এবং একে অপরের সঙ্গে পরিচয় করে। কিন্তু নিকিতা প্রচন্ড পরিমাণে ভয়ে ভয়ে থাকে, কারণ বিক্রম তাকে বলে, সত্যি বলছি, ওইসব অনাথ মেয়েদের আমার একদমই পছন্দ নয়। কারণ কেন জানো তো, অনাথ মেয়েরা নিজেরা নিজেদের মতো চলে। বাড়িতে মা বাবা থাকলে তবেই তো মা বাবার মর্যাদা ওরা বুঝতো। আর তাছাড়া এমনি অনেক অনাথ মেয়ে তো আছেই যাদেরকে দেখলে মায়া হয়। সেই জন্য তো আমি অনাথ আশ্রমে টাকাও দিই। আর এরকমও কিছু মেয়ে থাকে যাদেরকে দেখে সহ্যও করা যায় না, খুবই ফালতু হয়। বিক্রমের মুখে এই কথা শুনে নিকিতা চমকে ওঠে। তখন সে আর কিছু না বলে নিজের কাজ করতে থাকে। আর বাড়িতে এসে নিকিতা মনে মনে ভাবে, এটা কি হলো? হে উপরওয়ালা, তুমি সবসময় আমার সঙ্গে এমন কেন করো? কত সুন্দর হ্যান্ডসাম ছেলেটার সঙ্গে আমি কথা বলছিলাম, ভাবলাম হয়তো ওই ছেলেটা আমাকে দেখে গলে যাবে, কিন্তু তুমি আমাকে এমন পরিস্থিতির মধ্যে ফেলে দিলে। এবার আমি কি করব? এখন আমি কিভাবে বিক্রমকে বোঝাবো আমি ওরকম মেয়ে নই? হ্যাঁ, আমিও অনাথ ঠিকই, কিন্তু আমি তো বাকি মেয়েদের মতো নই। এভাবে নিকিতা ভাবনা চিন্তা করতে থাকে। দেখতে দেখতে কয়েকদিন কাটে। আর নিকিতার সঙ্গে বিক্রমের বেশ ভালো মতোই বন্ধুত্ব হয়ে যায়। আসলে নিকিতা যেদিন বিক্রমকে দেখে সেদিন থেকে বিক্রমকে সে মন থেকে পছন্দ করে ফেলে। কিন্তু নিকিতা বিক্রমকে সেটা বলতে পারে না। আর অন্যদিকে বিক্রম এসব থেকে পুরোপুরি অজানা থাকে। এভাবেই কিছুদিন কাটার পর একদিন বিক্রম নিকিতাকে তার বাড়ি যাওয়ার জন্য বলে, আচ্ছা নিকিতা, তাহলে তুমি কবে আমাকে তোমার মা বাবার সঙ্গে দেখা করাতে নিয়ে যাচ্ছ? বিক্রমের এই কথা শুনে নিকিতা এক দৃষ্টিতে বিক্রমের দিকে তাকিয়ে থাকে। আর নিকিতা কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। কি হলো নিকিতা, তুমি এরকম ভাবে স্ট্যাচুর মতো হয়ে গেলে কেন? ও আচ্ছা আচ্ছা, তাহলে তুমি কি আমাকে তোমাদের বাড়িতে নিয়ে যেতে চাও না? আরে না না, তুমি আমাকে ভুল ভাবছো। হ্যাঁ, আমি নিশ্চয়ই তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাব। আর আমাদের বাড়িটা তোমাকে দেখাবো, আমার বাবা মাকেও দেখাবো, ঠিক আছে? এই বলে নিকিতা কাজ মিটিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে যায়। আর সেদিন থেকে নিকিতা গভীর চিন্তার মধ্যে ডুবে যায়। আমি এখন আমার বাবা মাকে কোথা থেকে নিয়ে আসবো? আমার তো বাবা মা কেউ নেই। আর এই কথা যদি আমি বিক্রমকে বলি তাহলে বিক্রম আমাকে আর পছন্দ করবে না, কারণ বিক্রম ভাববে আমি হয়তো অন্য মেয়েদের মতো বাজে। এটা কোনোভাবেই বলা যাবে না যে আমার বাবা মা নেই। দরকার পড়ে আমি হাজার হাজার টাকা দিয়ে নকল মাকে নিয়ে আসবো। আর তাছাড়া বাবাকে আনতে হবে এমন তো কোনো কথা নেই। মাকেই তো শুধু দরকার, আমি মাকেই নিয়ে আসবো। এভাবে ভাবনা চিন্তা করার পর নিকিতা একটা সিদ্ধান্ত নেয়। দুদিন পর নিকিতা তার এক বান্ধবীর সঙ্গে আলোচনা করে, নিকিতা, আমি কিন্তু এক বৃদ্ধ মহিলাকে চিনি। অতটাও বৃদ্ধ নয়, তবে তোর মা হিসেবে ভালোই মানিয়ে যাবে, কিন্তু আমাদেরকে একটু কষ্ট করতে হবে এই আর কি। আসলে উনি কিন্তু গ্রামে থাকেন। ই বাবা, তুই কি বলছিস? গ্রামের মহিলাকে যদি আমি শহরে নিয়ে আসি তাহলে শহরে এসে সেই মহিলা কি করবে তার তো কোনো ঠিক নেই। কারণ ওই মহিলা যদি শহরের নিয়ম কায়দা কিছু না জানে তখন তো আমি ফেঁসে যাব। আরে বাবা, ওই মহিলাটাকে যদি আমরা ভালোভাবে সবকিছু বুঝিয়ে দিই তাহলে কেন ফাঁসবি? আমার তো মনে হয় না তুই ফেঁসে যাবি। তুই একবার ট্রাই করে দেখ না। তুই কালকে আমার সঙ্গে আমার মাসির কাছে চল গ্রামে। আচ্ছা ঠিক আছে, কালকের দিনটা আমি যেমন হোক করে বিক্রমকে বলে ছুটি নেব, বলবো আমার শরীর অসুস্থ। এভাবেই নিকিতা নকল মা বানানোর সিদ্ধান্ত নেয়। পরের দিন সকালবেলা নিকিতা বিক্রমকে ফোন করে বলে,
বিক্রম, বলছি আজকে আমি অফিসে যেতে পারবো না, আমাকে ক্ষমা করো। আসলে আমার শরীরটা ভীষণ খারাপ, আমি হাঁটাচলা পর্যন্ত করতে পারছি না। ও আচ্ছা, তাহলে তোমাকে আজকে অফিসে আসতে হবে না, তুমি বাড়িতে রেস্ট নাও। আচ্ছা বলি, তুমি আমাকে তোমার বাড়ির অ্যাড্রেসটা পাঠিয়ে দাও, আমি তোমাকে একবার দেখে আসি। তুমি আমার এত ভালো একজন এমপ্লয়ি। আরে না না, তোমাকে এত কষ্ট করার কোনো দরকার নেই। আমি সুস্থ হয়ে গেলে কালকেই অফিসে চলে যাচ্ছি, কালকে তাহলে দেখা হবে, কেমন? এই বলে তাড়াহুড়ো করে নিকিতা ফোন রেখে দেয়। আর বিক্রম আসার কথা শুনে নিকিতা তাকে বারণ করে দেয়, কারণ নিকিতা যদি বিক্রমকে আসার কথা বলে তাহলে নিকিতা পুরোপুরি ভাবে ফেসে যাবে। আর সেই জন্য নিকিতা বিক্রমকে বাড়িতে আসার জন্য বারণ করে দেয়। নিকিতা এরকম তাড়াহুড়ো করে ফোন রেখে দেওয়াতে বিক্রমের নিকিতার উপর একটু সন্দেহ হয়, কিন্তু তবুও সে তেমন কিছু মনে না করে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এভাবে সেদিন নিকিতা এবং তার বান্ধবী গ্রামে যায়, আর গ্রামে গিয়ে টাকা পয়সা দিয়ে একটা মহিলাকে শহরে নিয়ে আসে। সেই মহিলাকে নিকিতা তার বাড়িতে নিয়ে এসে সবকিছু ভালোভাবে বুঝিয়ে দেয় যে তাকে কি কি কাজকর্ম করতে হবে। আচ্ছা, আপনি সব বুঝতে পেরেছেন তো? আপনি কিন্তু কাজটা ঠিকঠাক ভাবে করবেন। দেখুন, কোনো গন্ডগোল হয় না যেন। গন্ডগোল হলে কিন্তু খুব বড় বিপদ হয়ে যাবে। একে আমি মিথ্যা কথা বলেছি, আর আমি যদি এই মিথ্যা কথাতে ধরা পড়ে যাই তাহলে মহা সমস্যায় পড়ে যাব আমি। আরে তুমি চিন্তা করো না, আমি একদম ঠিকভাবেই অ্যাক্টিং করব, পুরো তোমার মায়ের মতো। রবিবারে আমি বিক্রমের পছন্দ মতো খাবার বানিয়ে রাখবো, আর আমাকে দেখে বিক্রমের কোনো সন্দেহ হবে না। সেই মহিলার মুখে এই কথা শুনে নিকিতা একটু আশ্বস্ত হয়। আর এভাবেই কিছুদিন কাটে। দেখতে দেখতে রবিবার চলে আসে। রবিবার সকালবেলা নিকিতা বিক্রমকে ফোন করে বাড়িতে আসার কথা বলে, আর বিক্রমও কয়েক ঘন্টা পর বড় গাড়ি নিয়ে নিকিতাদের বাড়ির সামনে এসে দাঁড়ায়। তখন নিকিতা বাড়ি থেকে বাইরে বেরিয়ে এসে বিক্রমকে বাড়ির মধ্যে নিয়ে যায়। ও আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমাদের বাড়ি, তাই তো? বাহ, খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছো তো। আসলে আমি তো সময় পাই না এসব কিছু করার, আমার মাই সবকিছু করে রাখে। এই তো বিক্রম, এটা আমার মা। এসো বাবা, এসো এসো, ভেতরে এসো বাবা, ভেতরে এসো। এভাবেই নিকিতার নকল মা আসল মা হওয়ার নাটক করে। এর ফলে বিক্রম কিছু বুঝতেও পারে না। বিক্রম খাওয়া দাওয়া করে সেখান থেকে চলে যায়। এভাবেই দেখতে দেখতে কিছু মাস কাটে, আর এরই মধ্যে নিকিতা এবং বিক্রমের মধ্যে এক সম্পর্ক তৈরি হয়। আর একদিন বিক্রম নিকিতাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে। নিকিতা, তোমার পরিবারকে, মানে তোমার মাকে, তোমাকে আমার অনেক ভালো লেগেছে। আর আজকে আমি আমার মনের কথাটা বলছি তোমাকে। আমি তোমাকে বিয়ে করতে চাই, আর সারা জীবন তোমার সঙ্গেই থাকতে চাই। যাক বাবা, তাহলে বিক্রম বুঝতে পারেনি ওটা আমার আসল মা নয়, নকল মা। ঠিক আছে, এবার যাই হোক করে একবার বিয়েটা হয়ে গেলে আমার আর কোনো চিন্তা থাকবে না। আর বিয়ের পর আমি যখন বাপের বাড়িতে আসবো তখন ওই মহিলাকে ফোন করে গ্রাম থেকে ডেকে নেব। হ্যাঁ বিক্রম, আমিও তোমাকে পছন্দ করি, আর আমিও সারা জীবন তোমার সঙ্গেই কাটাতে চাই। এভাবে বিক্রম এবং নিকিতা একে অপরকে নিজেদের মনের কথা বলে দেয়। বিক্রম অনেক ধনী হওয়ায় নিকিতাকে নিজের বিয়েতে কোনো কিছুই খরচা করতে হয় না, কারণ সব টাকা বিক্রম নিজেই খরচ করে। আর এভাবেই খুবই ধুমধাম করে বিক্রম এবং নিকিতার বিয়ে হয়। নিকিতা ভাবে সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু এমন কিছুই হয় না। একদিন বিক্রম নিকিতাকে বলে, নিকিতা, তোমার মা তো বাড়িতে একাই থাকে, চলো না কালকে তোমার মায়ের সঙ্গে গিয়ে দেখা করে আসি। আচ্ছা ঠিক আছে, আমি ঠিক আছে তো বলে দিলাম, কিন্তু এখন তো আবার ওই মহিলাকে আমাকে শহরে নিয়ে আসতে হবে। একবার আমি রমাকে ফোন করে বলে দিই, রমাই সবকিছু ঠিকঠাক করতে পারবে। এভাবে নিকিতা তার বন্ধু রমাকে ফোন করে সবকিছু ঠিকঠাক করে রাখার কথা বলে। তাই রমা আবার সেই গ্রামের মহিলাকে গিয়ে ডেকে নিয়ে আসে, আর সেই মহিলা সেদিনই রাত্রেবেলাতে শহরে চলে আসে আর নিকিতাদের বাড়িতে এসে ওঠে। সেই মহিলা বাড়ির সমস্ত কিছু গুছিয়ে রাখে। পরের দিন সকালবেলা নতুন মেয়ে জামাইকে বরণ করে সেই মহিলা বাড়িতে তোলে, আর বিক্রম তার শাশুড়ি মাকে দেখে খুবই খুশি হয়। মা, কেমন আছেন আপনি? হ্যাঁ বাবা, আমার শরীর খুব ভালো আছে, আর তাছাড়া আমরা তো গ্রামের, শরীর ভালো থাকার জন্য সকাল সকাল উঠে পড়ি। আপনি কি যেন বললেন, গ্রামের মহিলা? কিন্তু আপনারা তো শহরে থাকেন, তাহলে গ্রাম বললেন কেন? এভাবে সেই মহিলার কথা শুনে বিক্রম ভুল ধরতে শুরু করে, আর এই দেখে নিকিতা চমকে ওঠে। তখন নিকিতা অন্য কথা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু বিক্রমের কোথাও একটা সন্দেহ হয়। তাই বিক্রম বারবার করে সেই মহিলা মানে তার নকল শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলার চেষ্টা করে। আপনি একটু বলতে পারবেন ছোটবেলায় নিকিতা কেমন ছিল? বিক্রমের এই কথা শুনে নিকিতার আর কোনো কিছু বলার ছিল না। নিকিতা বিক্রমের পেছনে দাঁড়িয়ে সেই মহিলাকে ইশারা করতে থাকে, কিন্তু বিক্রমের নকল শাশুড়ি কোনো কিছুই জবাব দিতে পারে না। না মানে আসলে আমার না ওসব কিছু এখন মনে পড়ছে না, আমি সব ভুলে গেছি। বিক্রম তার শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে বুঝতে পারে যে এটা তার আসল শাশুড়ি মা হতেই পারে না।
মা, আপনাকে একটা কথা বলছি, কিছু মনে করবেন না। আসলে কোনো মাই আর মেয়ের ছোটবেলার কথা ভুলতে পারে না। আমার মা বাবা এখনো পর্যন্ত আমার ছোটবেলার সবকিছু স্মৃতি মনে রেখে দিয়েছে। আমি কখন দুষ্টুমি করতাম বা কখন ভালো থাকতাম বা কোন কোন জিনিসের জন্য কান্নাকাটি করতাম, আবার কখন হাসতাম, সবকিছুই মনে রেখে দিয়েছে। আর আপনি বলছেন কিছুই মনে নেই, এটা কি করে হতে পারে? বিক্রমের এই কথা শুনে তার নকল শাশুড়ি মা একেবারে চুপ করে থাকে। আর নিকিতা কোনো কিছুই বলতে পারে না। নিকিতা বারবার বিক্রমকে খাবার টেবিলের দিকে যেতে বলে। আরে বাবা, তুমি কি দেখতে পাচ্ছ না আমি আমার শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলছি তো? এভাবে বিক্রম একের পর এক প্রশ্ন করতে থাকে, কিন্তু সেই সব প্রশ্নের উত্তর কোনো মতেই তার নকল শাশুড়ি মা দিতে পারে না। কারণ সে নিকিতার ছোটবেলার কথা কোনো কিছুই জানে না। তাকে যেমনটা শেখানো হয়েছিল সে ঠিক তেমনটাই করতে থাকে, কিন্তু এখন সে কি করবে কিছুই বুঝতে পারে না। এমন পরিস্থিতিতে বিক্রম বুঝতে পেরে যায় যে এটা কোনো মতেই নিকিতার আসল মা হতে পারে না। নিকিতা, তুমি আমাকে সত্যি কথা বলো তো, ওই মহিলাটা আসলে কে? তুমি কি আমার কাছে কোনো কিছু লুকাচ্ছ? কিন্তু লুকিয়ে তো আর কোনো লাভ নেই, আমি সবটাই বুঝতে পারছি। তুমি অনেক বড় মিথ্যাবাদী। বিক্রম, তুমি তো বলেছিলে অনাথ মেয়েদেরকে তুমি পছন্দ করো না। আর আমি যদি তোমাকে বলতাম আমি অনাথ আর তুমি আমাকে পছন্দ না করতে, তাহলে কি হতো বলো তো? তাই আমি তোমার পছন্দের পাত্রী হয়ে ওঠার জন্য এসব মিথ্যা নাটক করেছিলাম। আসলে আমি তোমাকে খুব পছন্দ করি। কিন্তু তাই বলে তুমি আমাকে এইভাবে মিথ্যা কথা বলবে, এটা তো আমি কখনোই কল্পনা করতে পারিনি। বিক্রমের এই কথা শুনে নিকিতা তার কাছে ক্ষমা চাইতে থাকে। তখন বিক্রমেরও কিছু করার থাকে না। বিক্রম নিকিতাকে ক্ষমা করে দেয়। আর বিক্রম এবং নিকিতা সেই মহিলাকে টাকা পয়সা দিয়ে গ্রামে পাঠিয়ে দেয়। তারপর থেকে নিকিতা এবং বিক্রম হাসি খুশি দিন কাটাতে থাকে।